ওকে, আসসালামু আলাইকুম। আমার কথা আশা করি শুনতে পাচ্ছ। এই লাইভটা একটু একেবারে অ্যাডমিশন জার্নির একেবারে ব্যতিক্রমী একটা লাইভ হতে যাচ্ছে। তো আমার কথা যারা শুনতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। প্লিজ আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, তাহলে আমি শুরু করতে পারবো। আমি আজকে এমন কিছু জিনিস আসলে মানে সব কিছু গুছানো, সব কিছু ঠিক ছিল, কিন্তু কিছু জিনিস আসলে আমি স্ক্যান করতে একটু সময় নিছি। তো আমি আসলে প্রুফ হিসেবে অনেকগুলো স্ক্যান করে ফিজিক্স কেমিস্ট্রির জন্য অনেকগুলো প্রুফ নিয়ে আসছি। আজকে যে আমি কথা বলবো এটার প্রুফ হিসেবে আমি অনেক জিনিস তোমাদের সামনে দেখাবো আজকে ইনশাল্লাহ। তো আমি আসলে নিজে যখন কোশ্চেন ব্যাংক, আমি আসলে খুবই কৌতূহল একজন মানুষ, ঠিক আছে? কেমন যে তোমার হলো যে কোশ্চেন ব্যাংককে বিভিন্নভাবে যখন আমি ম্যাথ পড়াই, তো আমার কাছে ভাল লাগে যে কোশ্চেন ব্যাংক নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইসিস করা। আচ্ছা একটা মিনিট, আমি এখনই হ্যাঁ একটা মিনিট। এই যে লাইভে আশা করি হ্যাঁ দেখা যাওয়ার কথা তো, তাই না? লাইভ তো দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ অল ক্লিয়ার, অনেকে বলছে অল ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া, জি ক্লিয়ার। তো আমি এই লাইভটা একেবারে স্পেশাল একটা লাইভ ঘোষণা দিতে পারি। তার অন্যতম কারণ হলো যে তোমাদের জন্য আসলে এত কিছু করা। তোমাদের জন্য বলতে গেলে আমি আসলে খুঁটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে পছন্দ করি। তো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে গেলে তো অনেক জিনিস নিয়ে আসলে আইডিয়া আসে। তো আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এর আগে কোনো বছর কখনো ইন্ডিভিজুয়াল আসলে অ্যানালাইসিস করি নাই। এটা না করার কারণ হলো যে কারণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার আগের বছর আমি 20-21 সেশনে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তার আগের বছর 19-20 সেশনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোশ্চেনের দায়িত্বে ছিল। তো ওই একটা বছরে তখন তাও আবার তারা এগ্রি গুচ্ছে যখন দায়িত্বে ছিল, তখন সেই সময়ে সেটা ছিল আমার আগের বছর। তার মানে এরপর থেকে তারা কখনো আর দায়িত্ব পায়নি, যার ফলে আমার আর এটা নিয়ে কখনো অ্যানালাইসিস করা লাগেনি। তার মানে আমাদের অ্যানালাইসিস করা লাগতো ওভারঅল বিষয় নিয়ে। কিন্তু এই বছর যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরোপুরি দায়িত্ব তত্ত্বাবধান সবকিছু একই জায়গায়, তার মানে তাদের অ্যানালাইসিস করাটা সবচেয়ে বেশি জরুরি। তো এই কারণেই আসলে অ্যানালাইসিস করতে গিয়ে আমি যা যা পেলাম, যেটা আসলে চিন্তার বাইরে। মানে এটা আসলে আমি নিজে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্ট নিয়ে একটা হলো আইডিয়া আছে, সেই জায়গা থেকে আসলে আমি এতটাই অবাক হয়েছি। এই জন্য আমি আজকে আমার একটু টাইম লাগছিল, এই জন্য আমি ফিজিক্স কেমিস্ট্রিটাই শুধুমাত্র গুছানোর দায়িত্ব নিছি। ম্যাথ বায়োলজিটা ইনশাল্লাহ আমি যদি ভালো রেসপন্স হয় তাহলে আমি ইনশাল্লাহ সেটারও দায়িত্ব নিব, ঠিক আছে? সেইটাও ইনশাল্লাহ তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? ওকে একটা মিনিট। হ্যাঁ সবাই একটু ফ্রেন্ডদেরকে একটা রিকোয়েস্ট করব, একটাই রিকোয়েস্ট, এটা ছাড়া আসলে রিকোয়েস্ট করার কিচ্ছু নাই। সেটা হলো যে একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, এটা রিকোয়েস্ট। কারণ হলো যে এখান থেকে আসলে যে পরিমাণ তুমি যা যা দেখবা আলহামদুলিল্লাহ, মানে এই অ্যানালাইসিস থেকে এটা হলো রিকোয়েস্ট যে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা অ্যাটলিস্ট, যাতে ওরা অ্যাটলিস্ট এখান থেকে জানতে পারে যে না আসলে এখান থেকে কি কি জিনিস হয়। আসলে এখন দেখা যায় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ধরো এই টাইপের প্রশ্ন করে, এটা যদি আমরা অ্যানালাইসিস নাই করি নাই জানি, তাহলে তো আমরা তো মেইন এক্সামে গিয়ে একেবারে ধাক্কা খাবো। কারণ হলো যে আমরা একই প্যাটার্নে পড়তে পছন্দ করি, আমরা সবাই এই জিনিসগুলো বাদ দিই। কিন্তু ম্যাক্সিমাম টাইমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলো থেকেই প্রশ্ন করে কেন, এটাই হলো কোশ্চেন। কিন্তু এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে, এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসতে দেখা যায়, যার কারণে আসলে এই কথাগুলা বলা, ঠিক আছে? অবাক করা কিছু তথ্য। তো আমি প্রথমত আমি আজকে দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। পদার্থবিজ্ঞান এবং হলো রসায়ন। আচ্ছা এখন কথা হলো যে এই দুইটা সাবজেক্ট নিয়ে প্রথমে আমি পুরো পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলবো, তারপর আমি পুরো রসায়ন নিয়ে কথা বলবো। তো পদার্থবিজ্ঞান নিয়ে এইটা যখন আমি গত পরশুদিন রাতে আমি স্টুডিওতে বসে মানে অনেকক্ষণ ধরে কোশ্চেন ব্যাংক দেখতেছিলাম একটার পর একটা চ্যাপ্টার। তো পদার্থবিজ্ঞানে গিয়ে আমি সবচেয়ে অবাক হলাম যে আচ্ছা ভাইয়া দেখো তোমার পদার্থবিজ্ঞানে কি হয়, প্রথমত সূত্র থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে, বিভিন্ন তথ্য থাকে, এই রিলেটেড কোশ্চেনগুলো থাকে, তাই না? তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসলে কোন জায়গাকে পদার্থবিজ্ঞানে বেশি প্রায়োরিটি দেয়? সেখানে তিনটা জায়গা তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। কয়টা জায়গা ভাইয়া? তিনটা জায়গা। আবারও বলতেছি কয়টা জায়গায়? তিনটা জায়গা। আমি একটু একটা সাইড দিয়ে আগে পদার্থবিজ্ঞানটা লিখি, তারপর আমি একটা একটা করে প্রুফ দেখাবো। দেখো
পদার্থবিজ্ঞানে তারা কখনো দেখবা যে কৃষিগুচ্ছের ক্ষেত্রে অন্যান্য বছর আমরা যেটা করতাম কি একদম ডিরেক্ট হয়তোবা সূত্র হয়তোবা কি হইতো, ধরো তোমার হলো যে জড়তার ভ্রামক এই রিলেটেড সূত্র, এই ধরনের কোশ্চেনগুলো আসতে দেখা যেত। তারপর হলো মাত্রা রিলেটেড কোশ্চেন। কিন্তু অবাক করা বিষয় যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখনো ডিরেক্ট সূত্র কখনো মাত্রা এই রিলেটেড প্রশ্ন দেয় না। তার মানে আমরা এখানে কি জানলাম, এখানে দেখবা যে আমি একটু পরে দেখাচ্ছি সূত্র মাত্রা ডিরেক্ট কখনো এই রিলেটেড প্রশ্ন তারা তেমন একটা দেয় না। দিতে পারে কিন্তু সেটা সংখ্যা খুবই কম। ঠিক আছে ভাইয়া, তাহলে তারা দেয় কই থেকে? প্রশ্ন দেয় না, তাহলে তারা কোশ্চেন দেয় কই থেকে? সবচেয়ে মজার বিষয় হলো যে সব সময় তুমি অ্যাটলিস্ট 3-4টা বা 2-3টা প্রশ্ন এরকম পাবাই। সেটা কি টাইপের দেখো, এই যে দেখো এই প্রশ্নটা দেখো যে কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিংকে কেটে এরকম করা হয়েছে, এটা দৈর্ঘ্য একটা অপরটা দ্বিগুণ। দেখো কি বলছে, এটা দৈর্ঘ্য একটা অপরটা দ্বিগুণ হলে অধিকতর লম্বা হলে স্প্রিং ধ্রুবক কত। তার মানে এই যে স্প্রিং ধ্রুবক তুমি দেখো ভাইয়া এখানে কি হয়েছে, একটা অপরটা দ্বিগুণ, একটা অপরটার অর্ধেক, একটি অপরটি 3 গুণ। এই রিলেটেড প্রশ্ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পছন্দের তালিকায় তুমি সেকেন্ড শীর্ষ বলা যায়। কি শীর্ষ বলো তো ভাইয়া? সেকেন্ড শীর্ষ। এখন কেন ভাইয়া? তার অন্যতম কারণ হলো যে এই ধরনের দেখো ভাইয়া এরপরে প্রশ্নটা দেখো, এই যে ধরো প্রতিখণ্ডত এত এত আছে 365 দিন, এই ধরনের ম্যাথগুলো কি জানো ডিরেক্ট সূত্র থেকে তুমি অনুপাতে করবা। এই যে দেখো ভাইয়া, এই যে দেখো তোমাকে দেখো এই ধরনের, আচ্ছা ফিজিক্সের এই পার্টগুলোতে আসো। তার মানে এই যে দেখো ভাইয়া এই ধরনের প্রশ্নগুলো কি করে তোমাকে জানো সবসময় অনুপাত আকারে দিতে পছন্দ করে। আমি 3-4টা প্রশ্ন করে রাখছি তোমাকে এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য। এরকম অনেক প্রশ্ন আছে, তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম অনুপাত আকারে প্রশ্ন পাবা সেগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। তার মানে প্রায়োরিটির লিস্টে আমরা কি রাখবো বলো তো ভাইয়া? এই ধরনের প্রশ্নগুলো রাখবো। ঠিক আছে ভাইয়া, এই ধরনের প্রশ্নগুলো আমরা প্রায়োরিটির লিস্টে রাখবো। এটা হলো অবাক করা বিষয় যে এই ধরনের প্রশ্ন একটা অপরটার কত গুণ, একটা অপরটার কত ছোট। কিন্তু ভাইয়া কখনো মনে রাখবা যে তারা কখনো সূত্র মাত্রা এগুলা কিন্তু কৃষিগুচ্ছের জন্য একটা সময় গত বছর অব্দি আমরা ইম্পর্টেন্ট হিসেবে ধরতাম, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলো দিত যে ফিজিক্সের ক্ষেত্রে ধরো ডিরেক্ট সূত্র, ডিরেক্ট মাত্রা এই রিলেটেড কোশ্চেন। কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কখনো এই রিলেটেড প্রশ্ন দেয় না। এবং আরো অবাক করা বিষয় যে তুমি দেখবা যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখবা যে তারা কি করে জানো, তারা 5% ধরো এই যে আমরা যদি ফিজিক্সের 20-এর কথা বলি, একটা প্রশ্ন যদি তারা কি করে 3 বছরে যদি একটা থিওরিটিক্যাল প্রশ্ন দেয় বাকি 3 বছরে দিবে না তারা। মানে দেখা যায় যে থিওরি টাইপ প্রশ্ন ধরো অনুপাত, এই অনুপাত কিন্তু থিওরি টাইপ না, তুমি এটাকে ম্যাথমেটিক্যাল টার্মের একটা কি চিন্তা করতে পারো, আর একটা ভাগ চিন্তা করতে পারো। কিন্তু তারা ভাইয়া থিওরি টাইপ কোনো প্রশ্ন তেমন কখনো দেয় না ফিজিক্সে। কেমিস্ট্রিতে আরো মজার বিষয়, মানে এত চমক কেমিস্ট্রিতে দেখাবো যেটা কল্পনার বাইরে। কেমিস্ট্রি মানে চমকের উপর চমক থাকবে, একটা মজা দেখবা। প্রশ্ন কখনো দেয় না। তার মানে কি তুমি থিওরি টাইপ প্রশ্ন কি পড়বা না? পড়বা। ধরো থিওরি টাইপ প্রশ্ন থেকে বেশি আমরা কি করব, ক্যালকুলেশন মানে প্রশ্ন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে। এখন কথা আসছে যে ভাইয়া ম্যাথ কোন টাইপের দেয়, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ কি টাইপের দেয়, এটাও মজার একটা বিষয় আছে। ওদের একটা সিকোয়েন্স ওরা মেনটেন করে, এই সিকোয়েন্সটা হলো অবাক করা সিকোয়েন্স, যে ওরা আসলে কি টাইপের সিকোয়েন্স মেনটেন করে এটা একটু বলি। ঠিক আছে, এটা একটু বলি। আচ্ছা একটু তোমাদেরকে আরেকটা বিষয় বলি, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিবা যে এই ক্লাসগুলো যে হচ্ছে। দেখো এখানে ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হলো যে ম্যাথমেটিক্যাল টার্ম মানে যে কোশ্চেন জাতীয় যে প্রশ্নগুলো দেয় ওগুলা কই থেকে দেয় জানো? ওগুলা তারা দেয় তোমার হলো যে ম্যাক্সিমাম টাইমে একটু ধরো একটা সূত্র ধরো আছে একটু বড় টাইপ, ধরো তুমি F=ma, এই ডিরেক্ট এই ছোট্ট সূত্র দিয়ে তারা প্রশ্ন করবে না, একে তুমি একটু আরেকটা একটু মডিফাই করা লাগবে। মানে এই প্রশ্নগুলো এমন করে যে এক একটা পার্টকে একটু মডিফাই করে ওই জায়গা থেকে নিয়ে আসা লাগে। তার মানে কি, মানে ম্যাক্সিমাম প্রশ্ন সহজ হয় কিন্তু তারা একটু একটু করে একটার সাথে একটা করে প্যাচ ঢুকাই দেয়, যাতে কি হয় তুমি একটু করে চিন্তা করতে পারো, ওই চিন্তার জায়গাটা তারা রাখে। তার মানে কি ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে ফিজিক্সের ক্ষেত্রে এই কাজটা করে। তার মানে এখান থেকে কয়টা জিনিস ফিজিক্স থেকে আমরা সবচেয়ে অবাক করা বিষয় দেখলাম, সেটা হলো যে তারা কখনো ভাইয়া থিওরি টাইপ প্রশ্ন দেয় না। তার মানে থিওরি টাইপ প্রশ্ন আসার সম্ভাবনা আলহামদুলিল্লাহ যদি এই বছর সব প্যাটার্ন মেইনটেইন করে এই বছর নাই, থিওরি টাইপ প্রশ্ন ফিজিক্সে ম্যাক্সিমাম টাইমে দিবে না। তার মানে 20টার মধ্যে তুমি 18-19টা প্রশ্নই পাবা ম্যাথমেটিক্যাল, একটা দুইটা তুমি থিওরি মানে থিওরি বললে ভুল হবে, ওগুলা থিওরি না, ওগুলো হচ্ছে চিন্তার জায়গা। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় না যে দিবে। তারপরে দেখো ভাইয়া ম্যাথমেটিক্যাল টার্মের প্রশ্ন দিবে, তবে ডিরেক্ট সূত্র না। যেমন ধরো আমি বলি জড়তার ভ্রামকের, এখন জড়তার ভ্রামকের তোমরা কি জানো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সূত্র পাও, কিন্তু তোমাকে
কখনো ওরা ডিরেক্ট বলবে না যে এটার জন্য এটা কি, এটা তো কখনো তারা বলবে না, বলবে যে ওখান থেকে এটা এনে এই মানটা বসাও, তারপরে তোমরা ঝড়তার ভ্রামক বের করো, মানে এই টাইপের প্রশ্নগুলো দেয়। তার মানে তুমি যদি ডিরেক্ট যদি ভেবে থাকো যে না আমি শুধু সূত্র মুখস্থ করলে হয়ে যাবে, এইটা না, তোমাকে অ্যাপ্লাই করো, কিছুটা হলেও শিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানের মধ্যে সবসময় অনুপাত আকারে প্রশ্ন, তুমি দুইটা হলেও কমন পাবা ইনশাল্লাহ, যদি এই অনুপাতটাই একটার সাথে একটা অনুপাত, বিশেষ করে তোমরা যদি পর্যায়বৃত্ত গতি এই চ্যাপ্টারটা পড়ো, তারপরে হলো যে তোমরা হলো যে মহাকর্ষ অভিকর্ষ, তারপরে যে কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারগুলো, তারপর হলো যে তোমার হলো যে চলতরিত ওইদিকে এই চ্যাপ্টারগুলো থেকে দেখা গেছে যে সবচেয়ে বেশি এই অনুপাত আকারের প্রশ্নগুলো একটা একটা করে অ্যাটলিস্ট রাখে। তার মানে অনুপাত টাইপের প্রশ্নগুলোকে তোমাদের প্রায়োরিটি দিতে হবে, এটা হলো ফিজিক্সের ক্ষেত্রে। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া এবার তো সব ইউনিভার্সিটি তাদের প্যাটার্ন চেঞ্জ করছে, এবার এই যে এখন শোনো ভাইয়া, এখন কথা হলো যে এই যে প্যাটার্ন চেঞ্জ করা, এই যে কথাটা আসছে না, প্যাটার্ন চেঞ্জ করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা যে সেটা কি, এই যে থিওরিটা যে একটু কনসেপচুয়াল ভাইয়া, কখনো তুমি এইটা আশা করে যাবা না যে তোমাকে থিওরিটাই প্রশ্ন একদম খাওয়াই দিবে, যদি কনসেপচুয়াল দুই একটা প্রশ্ন দিতে চায় সেই ক্ষেত্রে দিতে পারে, বাট ভাইয়া কনসেপচুয়াল প্রশ্ন দেখবা যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিছু প্রশ্ন করছে, ওই প্রশ্নগুলো তুমি দেখলে বুঝতে পারবা এগুলো যে আসলে কতটা কনসেপচুয়াল, কিছুটা চিন্তা করার জায়গা রাখে। তার মানে চিন্তা ছাড়া তোমাকে ফিজিক্সে তারা কোশ্চেন দিচ্ছে না, তার মানে তোমাকে ওই চিন্তার জায়গাটা রাখতে হবে। এখন যদি তুমি বলো যে না ভাইয়া প্যাটার্নটা পুরোটা চেঞ্জ করে ফেলতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এইভাবে ভাবতে হবে ম্যাক্সিমাম টাইমে তারা ম্যাথমেটিক্যাল টার্মের বাইরে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা নাই বললে চল, তবে দিলে এই ধরনের ধরো একটার সাথে একটা প্যাচ লাগানো দিবে, আর একটা না হলে চিন্তার জায়গা থেকে একটা দুইটা থিওরি ঢুকাতে পারে, সেটা সবচেয়ে চিন্তার জায়গা থেকে। তবে তুমি এরকম আশা কখনো করবা না যে তোমাকে মাত্রা রিলেটেড প্রশ্ন করবে, একক রিলেটেড প্রশ্ন করবে, তোমাকে ডিরেক্ট সূত্র রিলেটেড প্রশ্ন করবে, এই ধরনের প্রশ্ন তারা করবে না। তো আশা করে এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া তুমি আরো মজার বিষয় দেখবা, আরো কিছু মজার বিষয় দেখো। এবার আমি একটু ফিজিক্সের যদি শেষ হয় তাহলে আমরা একটু কেমিস্ট্রি নিয়ে একটু কথা বলতে যাব। এখানে ফিজিক্স নিয়ে আরো কিছু কথা বলার জায়গা আছে, সেগুলো আমরা শেষে বলবো। আগে কেমিস্ট্রির কিছু ম্যাজিক দেখবো, তারপর আমরা ফিজিক্সে আবার ব্যাক করবো, ঠিক আছে। সবচেয়ে মজার কিছু জায়গা আছে ফিজিক্সে আরো। দেখো ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রে কি হয়, একটু এটা দেখো ভাইয়া, কেমিস্ট্রির ক্ষেত্রে কি হয়, রসায়নের ক্ষেত্রে তুমি ভাইয়া রসায়নের ক্ষেত্রে মনে রাখবা যে তুমি আল্লাহর দুনিয়া যেই জিনিসগুলো এতদিন স্কিপ করতে ভাইয়া, সেগুলাই তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। তার মানে কি বললাম, যেগুলা তুমি স্কিপ করতা এতদিন, আমরা যেগুলা স্কিপ করতাম সেই জিনিসগুলাই তারা প্রশ্ন করে, সেই জিনিসগুলাই কোশ্চেন করে। এখন তুমি অবাক হচ্ছ ভাইয়া, অবাক হয়ে যাবা যে এই প্রশ্নগুলা পরীক্ষায় আসে এই যে মানে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে। কারণ তুমি মনে রাখতে হবে যে এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চের জায়গা অনেক বেশি, তার মানে এরা কি করে তোমার রিসার্চের যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দেয় কেমিস্ট্রির ক্ষেত্রে। তার মানে কেমিস্ট্রির যারা দায়িত্বে প্রশ্ন করার দায়িত্বে থাকে তারা অবশ্যই বিএমবি বা বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি এই সকল টিচাররা থাকে। তখন তারা কি করে, তারা তাদের পড়ানোর সাথে রিলেট করে কোশ্চেন করতে বেশি পছন্দ করে ওই জায়গাগুলোতে। দেখবা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর তুমি দেখো মজার বিষয় দেখবা, এখানে সবচেয়ে মজা, এখানে সবচেয়ে বেশি চমক। তুমি দেখো ভাইয়া এইখানে দেখো প্রথমত পৃথকীকরণ, এখানে আরো কিছু কয়েকটা বিষয় আগে লিখে দেই, তারপরে তোমরা মেইন একদম আমরা মিলাবো, ঠিক আছে। তার মানে আমি কি বললাম ভাইয়া, যে জিনিসগুলো আমরা কি করি, যে জিনিসগুলো আমরা স্কিপ করি সেই জায়গাগুলোই কেমিস্ট্রিতে তারা দিয়ে থাকে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তারা ম্যাথমেটিক্যাল, যেমন ধরো আমরা অনেকগুলা চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার পেয়ে থাকি, যেমন পরিমাণগত রসায়ন, গুণগত রসায়নে কেপি, কেএসপি, কেআইপি, তারপরে হলো যে তোমার হলো যে আমরা পাই রাসায়নিক পরিবর্তনের মধ্যে। এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মকে তারা তেমন একটা পছন্দ করে না। তার মানে রসায়নের ক্ষেত্রে পছন্দ করে না, কিন্তু তাই বলে যে দেয় না এমন না, একটা দুইটা প্রশ্ন থাকে, কিন্তু তারা ম্যাথমেটিক্যাল টার্ম কম পছন্দ করে। কোথায় বলো তো ভাইয়া, ম্যাথমেটিক্যাল টার্ম তারা কেমিস্ট্রিতে কম পছন্দ করে, মনে রাখবা কেমিস্ট্রিতে পছন্দ করে না, ঠিক আছে ভাইয়া। এটা হয়েছে বিগত বছরে তুমি প্রশ্ন আমি দেখাবো, সেই তখন দেখলে তুমি বুঝতে পারবা তাহলে তারা কোন জিনিসগুলো দেয়। ভাইয়া বিশ্বাস করবা না, তোমার এমন কোন যত ধরনের মান রিলেটেড মান আছে, কি আছে ভাইয়া, মান ধরো তোমার হলো যে এটার তরঙ্গ দৈর্ঘ্য এত থেকে এত, তারপরে ধরো তোমার হলো যে এটার স্ফুটনাঙ্ক এত, এটার গলনাঙ্ক এত, এটার ক্ষেত্রে এত মান, এটার ক্ষেত্রে এত, এটার পিএস এত, এই মান রিলেটেড যেগুলো আমরা সব স্কিপ করি, যেগুলো আমরা বাদ দেই, আমরা যেই জিনিসগুলো মনে রাখি না, আমরা যেই জিনিসগুলা সব বাদ দেই। যেমন অর্গানিকের সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা লাস্টে যে পার্টগুলা বাদ দেই, ঠিক ওই জায়গাগুলো থেকে তারা বেশিরভাগ টাইমে প্রশ্ন দিয়েই থাকে।
তার মানে আমরা যেগুলা বাদ দেই সেগুলো তাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। এটা দেখা গেছে সবচেয়ে বেশি কেমিস্ট্রিতে, মানে অবাক করা বিষয়, যেটা হয়তোবা আমরা ধরো পড়ানোর সময় যে জিনিসটা করা হয় যে ধরো আমরা পড়ানোর সময় সবসময় ইম্পর্টেন্ট টপিকগুলোকে প্রায়োরিটি দেই, তখন এই জায়গাগুলো আসলে ইম্পর্টেন্ট থাকে না। কখন থাকে না? যখন তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা হয় বা কৃষিগুচ্ছের সাথে তুলনা হয়। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল বাকৃবির সাথে তুলনা আসে তখন এই জিনিসগুলোই হয়ে যায় ইম্পর্টেন্ট, যেগুলো থাকে লেস ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝতে পারছো? যেগুলো থাকে লেস ইম্পর্টেন্ট সেগুলাই হয়ে যায় ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন ধরো এবার আমি একটা মজার বিষয় একটা একটা করে দেখাই তোমাদেরকে, তারপর এক এক করে ব্যাখ্যা করব, ঠিক আছে? এইটার দিকে আসো, এইটার দিকে আসো। এই যে দেখো ভাইয়া, এখানের মধ্যে দেখো এখানে কি প্রশ্ন করছে, অশোধিত তেলকে, দেখো ভাইয়া, অশোধিত তেলকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতনে কোন জ্বালানি পাওয়া যায়? একটা একটা মুখস্থ বিদ্যা কোশ্চেন। এরপরে দেখো ভাইয়া, তোমাকে এখানে প্রশ্ন করছে যে বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? এটা হয়তোবা কনসেপচুয়াল কিন্তু মুখস্থ টাইপেরই। তারপর কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট? কনসেপচুয়াল কিন্তু মুখস্থ টাইপ। তোমাকে আরো দেখাচ্ছি, সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত? দেখো ভাইয়া, তুমি কি কখনো পারমাণবিক ব্যাসার্ধ মুখস্থ রাখছিলা? বলতো তুমি এতদিন অ্যাডমিশন টেস্টে এসে কখনো পারমাণবিক ব্যাসার্ধ কয়টা মুখস্থ রাখছিলে? একটু বলতো। তুমি কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ খুব একটা মুখস্থ রাখো না, কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়। এরপরে দেখো ভাইয়া, নিচের কোনটি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক? এখন এগুলো হয়তোবা তোমার কাছে মুখস্থ হয়তোবা অনেকে, যেমন আমি এই জিনিসটা মুখস্থ রাখছিলাম আমার অ্যাডমিশন সময়। এখন তুমি রাখছো কিনা এটা হলো কোশ্চেন। কিছু জায়গাগুলো যেমন ধরো তারপর তীব্র ক্ষারধর্মী অক্সাইড। এখন এই জিনিসগুলো কনসেপচুয়াল হলেও তারপরে দেখো ভাইয়া এখানে প্রশ্ন করতেছি কি, এই যে সংকেত, দেখবা যে ডিরেক্ট মুখস্থ টাইপ, যেগুলো আমরা ধরো ছোট ছোট চার্ট আকারে পাই, যেগুলো আমরা সবসময় বাদ দিয়ে যাই, এই জিনিসগুলো মুখস্থ টাইপ, এগুলো করবো না। এইখানে ওই জিনিসগুলো সব দিয়ে রাখে। কেমিস্ট্রি পুরাটা মুখস্থর উপর অনেকাংশ নির্ভর করে ভাইয়া, কেমিস্ট্রি মুখস্থর উপর অনেকাংশ নির্ভর করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নে। তার মানে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ভিন্ন ধারা নিয়ে চিন্তা করা লাগবে, ঠিক আছে? ভিন্ন ধারা নিয়ে চিন্তা করা লাগবে। এরপরে দেখো ভাইয়া, এখানে দেখো মিউরেট অফ পটাশে কি পরিমাণ পটাশিয়াম থাকে, তারপরে ইপসম সল্টে এই যে সংকেত কোনটা, কত তাপমাত্রায় উত্তপ্ত করলে হিরো গ্রাফাইটে পরিণত হয়। তারপর দেখো এগুলা কিন্তু পাশাপাশি আসা প্রশ্ন, বুঝতে পারছো ভাইয়া? দেখো 13-14 একসাথে আসা প্রশ্ন। এরপর দেখো ভাই, হিরোকের গলনাঙ্ক কত, নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক কত, সোডিয়ামের ক্লোরাইডের গলনাঙ্ক কত, কোন বন্ধনে অরবিটাল সরল লেখা থাকে। তার মানে কি একটু দেখো ভাইয়া, আরো দেখাই তোমাকে যে মৃৎশিল্পে মাটির পিএস এর মান কত, কোন মান সর্বদা ঋণাত্মক হয়, এটা হলো কনসেপচুয়াল প্রশ্ন। এরপরে দেখো ভাইয়া, টোলুইন কোন মাধ্যমে টিনটি উৎপন্ন করে, কোন পলিথিনের মনোমার কোনটি? দেখবা যে ভাইয়া আমরা যেগুলা ধরো, এরপর প্রশ্ন করছে পিক্রিক অ্যাসিডের গলনাঙ্ক কত, তারপর হলো কার্বলিক অ্যাসিডের অপর নাম কি। দেখো ভাইয়া, মজার বিষয় কি জানো? মজার বিষয় হলো যে আমি একটু সামারি করি তোমাকে, এতগুলা জিনিস বললাম না আমি তোমাকে, এই এতগুলা জিনিসের জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যায়। এটা জাস্ট আমি কয়েকটা চ্যাপ্টারে কয়েকটা নমুনা দেখালাম। ম্যাক্সিমাম চ্যাপ্টারের ম্যাক্সিমাম টাইপের প্রশ্নে আমাদের কি করতে হবে বলতো ভাইয়া? এই সংখ্যা রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলাকে আমাদের প্রায়োরিটি দেওয়া লাগবে। আমাদের বাকৃবির জন্য অ্যাটলিস্ট এই জায়গাগুলোকে কিছু জায়গাকে খাতায় লিখে রাখা লাগবে, ঠিক আছে ভাইয়া? যাতে এগুলা কি হয় বলতো ভাইয়া, এগুলা যাতে ভুল না হয়, এগুলা যাতে আসলে ইম্পর্টেন্ট। যদি এখন মনে হয় যে না ভাইয়া এত তথ্য মনে রাখার সময় নেই, কোশ্চেন ব্যাংকে যেই তথ্যগুলো আছে, কোশ্চেন ব্যাংকে যে এরকম অনেক কোশ্চেন ব্যাংকে আছে, এরকম অনেক প্রশ্ন আছে, আমি জাস্ট তোমাকে নমুনা দেখানোর জন্য কিছু জিনিসগুলোকে কি করছি কেমিস্ট্রির মাধ্যমে এখানে অ্যাড করলাম। তো এই জিনিসগুলাই তোমাকে কি করতে হবে, খাতায় নোট ডাউন করে রাখা লাগবে। এই সেম, কারণ দেখা গেছে যে এই সেম সংখ্যা টাইপের প্রশ্ন আবার রিপিট করে তারা, মানে এই সংখ্যা টাইপের প্রশ্ন আবার কি করে, ধরো 2012-13 আসছে, আবার তোমার বেলা এখন রিপিট করবে। এই টাইপের কার্যক্রমগুলো হয়ে থাকে তাদের। তার মানে এই যে দেখো, তার মানে এখান থেকে কি কি শিখলাম? আমাদের সংখ্যা রিলেটেড প্রশ্ন, আমাদের সংখ্যা রিলেটেড মানকে গুরুত্ব দেওয়া লাগবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সংখ্যা রিলেটেড মান কি সবগুলাই মুখস্থ করা লাগবে? আমি কি বললাম ভাইয়া, তোমার বইয়ে যেভাবে আছে সেইভাবে তুমি প্রায়োরিটি দিবা। এখন আমি তোমাকে এক এক করে বলে যাই। ধরো তুমি প্রথম চ্যাপ্টার গুণগত রসায়ন আছে, এখন গুণগত রসায়নের সংখ্যা রিলেটেড কি কি আছে? ধরো কোনো তত্ত্ব আছে, ওই তত্ত্বটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এগুলো একটু জেনে নিতে হবে। তারপর তুমি যদি একটু পরের ধাপে যাও, তারপর তুমি তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো পাবা। তারপর তুমি আরেকটু সামনে গেলে তুমি কি পাবা? তুমি পাবা যে এই জিনিসগুলো, সেটা হলো কি, এই যে দেখো এখানে সবচেয়ে মজার বিষয় কি দেখো, আমি একটু তোমাকে কেমিস্ট্রি দেখাই, এখানে আরো কিছু ব্যাখ্যা করি। দেখো এই যে কোন পদ্ধতিতে জৈব যৌগের, দেখো কি প্রশ্ন করছে, কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ এবং বিশোধন করা হয়। যেমন ধরো এই প্রসেসগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু শিখে থাকি। তার মানে কি
কি এগুলা যেহেতু আমাদের স্যাররা শেখানো হয় তার জন্য তারা এই জায়গাগুলোকে প্রায়োরিটি দিবে। তার মানে তারা কোন জায়গাগুলো অ্যাপ্লাই করে সেই জায়গাগুলো থেকে তারা কোশ্চেন দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে কেমিস্ট্রিতে যেমন ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে এই যে ধরো কোনো পদার্থের ভৌত অবস্থা এক হলো, গঠন কাঠামো ভিন্ন, এখন তুমি কি এই ধরনের কনসেপচুয়াল বা এই ধরনের মুখস্থ টাইপ প্রশ্ন কিন্তু তুমি খুব একটা প্রায়োরিটি দাও না। তুমি দাও কি সবসময় ধরো যেগুলো আসতে থাকে সবসময় নতুন ধারায় আসতে থাকে সেই জিনিসগুলোকে প্রায়োরিটি দাও। এটার সংকরায়ন কি, এটার ক্ষেত্রে কি হয়, ওইটার ক্ষেত্রে কি হয়। কিন্তু এখানে দেখা যায় একটু ভিন্ন কাহিনী, এখানে দেখা যায় ভিন্ন কাহিনী। বালি ও লবণে একত্রের সমাবেশকে কি বলে? এখন বালি এবং লবণে এগুলো কি, এখন তুমি ভাবতে পারো ভাই এটা তো কনসেপচুয়াল, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জায়গাগুলো ভুল করে। ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে? এই জায়গাগুলো ভুল করে। ওকে ওকে, একজন বলছে যে ভাই আপনাদের লাইভ এক্সামের কোশ্চেনগুলো হলো নোট করে রাখছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কোশ্চেনগুলো ম্যাক্সিমাম ইনশাল্লাহ আমরা অ্যানালাইসিস করে, সব থেকে বেশি অ্যানালাইসিস করে আমরা কোশ্চেনগুলো দিয়ে থাকি, ঠিক আছে? তো আশা করি যে এটা নিয়ে কোনো ডাউট নাই। শোনো ভাইয়া, যে কথায় ছিলাম সেটা কি ছিলাম, দেখো অশোধিত তেলকে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আংশিক পতনে জ্বালানি কি পাওয়া যায়, তোমার এইগুলা প্রশ্ন। কেরোসিন পাওয়া যায়। এরপর তোমার জন্য প্রশ্ন, বালি এবং লবণের একত্রে সমাবেশকে কি বলা হয়? অসমসত্ব মিশ্রণ বলা হয়। এখন এই টাইপের প্রশ্নগুলো না আমরা তেমন একটা পড়ি না, আমরা পড়ি না। কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়? আমরা কয়জনে এটা ঠিক মতো খেয়াল করি যে এটা কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়? তারপরে দেখো ভাইয়া এইখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক আমরা না হয় এটা মনে রাখি 801 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি অ্যাডমিশন টাইমে মনে রাখতাম। কিন্তু তুমি কি এর আগে অ্যাডমিশন টাইমে খুব একটা পড়ছিলা? তুমি ম্যাক্সিমাম শিক্ষার্থী পড়ে না, কয়েকজন পড়তে পারে, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জিনিসগুলো না পড়ে আসছে। তারপরে দেখো এখানের মধ্যে সালফার মূলে পারমাণবিক ব্যাসার্ধ। এখন ভাইয়া তোমার ক্ষেত্রে সালফার, এই ক্ষেত্রে সালফার আসছে, তোমাকে এর পাশাপাশি কার্বন পড়া লাগবে, অক্সিজেন পড়া লাগবে, নাইট্রোজেন পড়ে রাখা লাগবে, ক্লোরিন পড়ে রাখা লাগবে। এগুলো কিন্তু তোমাকে কমন, এগুলো কিন্তু পড়ে রাখা লাগবে। তার মানে সালফারের সাথে সাথে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হলো কার্বন, তারপরে হলো যে কি, তারপরে হলো যে তোমার কি পড়ে রাখবা, ক্লোরিন। এগুলো কিন্তু তোমাকে কমন আকারে, ফ্লোরিন, এগুলো কিন্তু পড়ে ফেলা লাগবে। তার মানে কি একটা জায়গা থেকে আসলে তোমাকে বাকিগুলো সম্বন্ধে কি হতে হবে, সচেতন হওয়া লাগবে, ঠিক আছে ভাইয়া? এই জায়গাগুলা তোমাকে বোঝা লাগবে, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া একজন বলছে কেমিস্ট্রির জন্য দাগানো। হ্যাঁ, মেডিকেলের ক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে এই কনসেপ্টগুলা, কারণ মেডিকেলে এই কনসেপ্টগুলো শেখানো হয়। এখন যদি কোশ্চেনের প্যাটার্ন যদি আল্লাহ যদি এইভাবে রাখে তাহলে আলহামদুলিল্লাহ, তুমি তাহলে মেডিকেলের যারা প্রস্তুতি নিছো তারা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু কিছুটা হলেও পড়ে আসছো, তার মানে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ কাজ করবে, ঠিক আছে? কিন্তু যদি প্রশ্নের প্যাটার্ন সব চেঞ্জ করে ফেলে, যদি কোশ্চেন ধরো একদম মানে স্ট্যান্ডার্ড বলতে গেলে এই টাইপের বাইরে প্রশ্ন নিয়ে আসতে চায়, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তাহলে হয়তো আমার নর্মাল ধারায় করবে, নাহলে একটু কঠিন করতে পারে, বাট এই ধারাতে প্রশ্নগুলোতে এটাই হবে। আর এই ধারার বাইরে গেলে স্ট্যান্ডার্ড মানে কি একদম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রশ্নের প্যাটার্ন থাকবে, তাই ভয় পাওয়ার কিচ্ছু নাই। কিন্তু এই জায়গাগুলো আমাদের সচেতন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এই জায়গাগুলোতে আমরা তেমন একটা সচেতন নাই। তারপরে দেখো ভাইয়া এখানে করছে ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় রশ্মিটা ব্যবহার করা হয়, কোবাল্ট 60। তারপরে দেখো এই যে দেখো সংকেত, ভাইয়া সংকেতগুলা, ভাইয়া সংকেতের নাম, সংকেত, এই যে সংকেতগুলা যতগুলা সংকেত আছে বইয়ের এক জায়গায় করে ফেলবা। আমাদের একটা দেখবা যে লাস্ট নাইট সাজেশন আমরা দিই, ওইখানে সবগুলা সংকেত এক জায়গায় করা থাকে, তো ওইখান থেকেও দরকার তুমি সংকেতগুলা পড়ে ফেলবা। আমরা টেলিগ্রামে দিয়ে রাখবো না ওই সংকেতগুলা, তার মানে ওইখান থেকেও তুমি চাইলে পড়ে রাখবা, ঠিক আছে ভাই? ওকে, কেমিস্ট্রি মেডিকেলের জন্য দেখানো, হ্যাঁ ওইটা আশা করি আগে থাকবা। ওকে দেখো এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো আমার ফ্রেন্ড শুভ বলছে যে না পড়ে চান্স পাওয়া যায় কিভাবে। শুভ তো একাই 100। দেখো এরপরে দেখো প্রশ্ন কি করছে যে কত তাপমাত্রা হিরো গ্রাফাইটে পরিণত হয়। এটা আমরা কয়জন শিখছি ভাইয়া বলো তো? ভাইয়া 1000 ডিগ্রি সেলসিয়াসে। হয়তো ভাই এগুলো সব কনসেপচুয়াল প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো ভাইয়া এগুলা কিন্তু শিখানো হয় বলে এই প্রশ্নগুলা করা হয়। তার মানে কি এগুলা যারা দায়িত্বে থাকে তারা কিন্তু এই ধরনের জিনিসগুলাই বিশ্ববিদ্যালয়ে শিখায়, যার কারণে এই জিনিসগুলাকে বেশি প্রায়োরিটি দেয় তারা। তারপরে দেখো ভাইয়া এই যে সংকেত বললাম, সংকেত গুলাকে এক জায়গায় করবা, সংকেত সব এক জায়গায়, সংকেত সব এক জায়গায় করবা, সংকেত সব এক জায়গায়। আজকে আমি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো জায়গায় সচেতন জায়গাগুলো ধরাই দিচ্ছি, কোন জায়গাগুলোতে সচেতন হতে হবে। মিউরেট অফ পটাশের মধ্যে পটাশিয়াম কত পার্সেন্ট থাকে, এটা আমরা অনেকে হয়তো বা জানি, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী জানে না। আচ্ছা বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবা দেখি, বলো একটা ডায়লগ আছে না আমাদের, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবে দেখি, কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে? এই জিনিসটা জানতা তোমরা যে মিউরেট অফ পটাশে পটাশিয়াম থাকে 50%, এটা কয়জন জানতা বলো তো ভাইয়া? এটা কয়জন জানতা বলো? বলো এই মুখস্থ টাইপের প্রশ্ন কয়জন জানতা? এই প্রশ্নটা কয়জন জানতা যে এই টাইপের প্রশ্নগুলো দিয়ে থাকি? একটু বলো তো কয়জন তোমরা এই জিনিসগুলো জানতা?
দ্রুত, আমার কিন্তু আরো কিছু অ্যানালাইসিস আছে, ওগুলো দেখাবো, আগে একটু জানাও। ওই অ্যানালাইসিস গুলো দেখানো হলেই আমার দায়িত্ব শেষ হবে। তাই তোমরা একটু দ্রুত জানাও যে তোমরা কয়জন এই জিনিসগুলো জানতাম। কোশ্চেন ব্যাংকে পড়ছিলাম, ভেরি গুড। এই যে দেখছো তাহসিন পড়ছে, ভেরি গুড তাহসিন, ভেরি গুড তাহসিন আমাদের এক্সাম বেসের একজন শিক্ষার্থী। ওকে ওই মেবি আমাদের তাহসিন, তুমি আমি যদি ভুল না করে থাকি তুমি এক্সাম বেসে মেবি কয়েকটা এক্সামে ফার্স্ট হয়েছিলা। আমি যে নামগুলা বারবার তাহসিন দিতাম, তুমি কি সেই তাহসিন কিনা বলো? এই যে ভাই এখন জানলাম ডেইলি এক্সামে কম আসে বাট প্র্যাকটিসের টাইমে সব পারি। এগুলো এখন কথা বলার বিষয় না, আগে বলো এটা জানতা কয়জন। এরপরে দেখো ভাইয়া জি ভাইয়া পড়ছিলাম, ভেরি গুড, অনেকে পড়ছিল। এরপর দেখো হিরোকের গলনাঙ্ক কত, নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্কের মান কত, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কের মান কত, কোন বন্ধনে অরবিটাল সরলরেখা হয়, এই অরবিটাল সরলরেখা হয় এইটা আমরা কনসেপ্টে জানতে পারি, কিন্তু এই মানগুলো তো ম্যাক্সিমাম আমরা শিক্ষার্থীরা মুখস্থ রাখি না। কিন্তু অবাক করা বিষয় যে দেখো বাংলাদেশ কৃষি বিষয়ে 11-12 সালে একই বছরে 3টা প্রশ্ন আসছে। মানা যায় ভাইয়া একই বছরে এই টাইপের মুখস্থ বিদ্যা 3টা প্রশ্ন তারা দিয়ে রাখছে। মানে চিন্তা করতে পারছো 3টা প্রশ্নই বাকৃবির 11-12 সালে আসছে। এই মুখস্থ টাইপ তো আবার একই ধারার প্রশ্ন, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক। এমন স্ফুটনাঙ্ক গলনাঙ্ক যে কতটা ইম্পর্টেন্ট ভাইয়া, আজকের পর থেকে তুমি মনে রাখবা যে স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, গলনাঙ্ক, এই যে ভেরি গুড তাহসিন, এই সেই তাহসিন, ভেরি গুড আপু, ভালো করে পড়বা, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, এই যে এরপরে দেখো, হ্যাঁ জি ভাইয়া পড়ছে, ভেরি গুড, ভেরি গুড। দেখছো এই ধরনের মানগুলা আমাদের কি করতে হবে বলো তো ভাইয়া? এই ধরনের মানগুলা আজকের পর থেকে যেটা কাজ কি করতে হবে আমাদের, কাজ কি আজকের পর থেকে, কাজ কি আমাদের আজকের পর থেকে কাজ হলো যে নোট করা। নোট কি নোট করা? কেমিস্ট্রির জন্য নোট করা। কার জন্য? কেমিস্ট্রির জন্য। কি নোট করব বলো তো ভাইয়া? মুখস্থ, মুখস্থ, মুখস্থ এই সংখ্যা রিলেটেড মানগুলা, এই সংখ্যা রিলেটেড মানগুলাকে আমরা মুখস্থ মানগুলাকে আমরা কি করব? নোট করব, রিলেটেড মানগুলাকে। তাহলে এগুলার বাইরে কি বাকি নোটগুলা করবে না? অবশ্যই করবা। সংকেতগুলো নোট করবা। তারপরে কিসের নোট করবা বলো তো ভাইয়া? সংকেত, 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 সংকেতগুলা নোট করবা, সংকেতগুলা নোট করবা। সবাই তুলে নাও, সবাই তুলে নাও, ঠিক আছে? সবাই তুলে নাও, সবাই তুলে নাও এই জিনিসগুলা। তার মানে কি মুখস্থ এই সংখ্যা রিলেটেড, মুখস্থ এই সংখ্যা রিলেটেড মানগুলাকে সুন্দর করে তুলে ফেলবা। এখন তোমার পক্ষে হয়তো বা বইয়ের এত সংখ্যা মনে রাখা কঠিন, কিন্তু তোমার জন্য এইটা কি হবে বলো তো ভাইয়া? এইখানে হেল্পফুল হবে যে তুমি যদি এই কোশ্চেন ব্যাংকে যেগুলো মুখোমুখি হও সেগুলো তুলে ফেললে, ঠিক আছে ভাইয়া? আশা করি এই জিনিসটা। এরপরে দেখো বলছে যে মৃৎশিল্পের পিএস কত রাখা প্রয়োজন। দেখো এটা আসছে কত সালে? 18-19 সালে। এরপরে দেখো প্রশ্ন করছে যে মান সর্বদা ঋণাত্মক হয়। তার মানে এইখানে কেমিস্ট্রিতে না ভাইয়া মুখস্থ বিদ্যাকে এতটাই তারা প্রায়োরিটি দেয়, তুমি মুখস্থ জিনিসটাকে গুরুত্ব দিতে হবে, কিচ্ছু করার নাই। এখন তুমি যদি ভাবো যে দূর ভাই কনসেপচুয়াল প্রশ্ন কেন করে না কৃষি করছে, তাহলে আমি পরীক্ষা দিব, তাহলে তো হবে না ভাইয়া। তোমার যেখানে যেটা, যেমন তোমার ধরো ফিজিক্সের ক্ষেত্রে তোমার মুখস্থ জিনিসের তেমন নাই। যেমন ধরো একটা প্রশ্ন আমি পেয়েছিলাম নিউটনের বলবিদ্যা থেকে, একটা প্রশ্ন মুখস্থ টাইপ, মুখস্থ টাইপ বললে ভুল হবে, এটা চিন্তা করার জায়গা রাখছে তারা। কিন্তু কেমিস্ট্রিতে এসে চিন্তা করার জায়গাও তারা ভাবে না, কিন্তু তারা ভাবে কি, তারা বাস্তবিক লাইফে কি জিনিসগুলো নিয়ে কাজ করে ওই জিনিসগুলো আছে, তার মানে এগুলো থেকে কোশ্চেন দিবে, ঠিক আছে? এইগুলা থেকে কোশ্চেন দিবে। এরপরে দেখো ভাইয়া এই যে টলুইনের বিক্রিয়ার মাধ্যমে, আচ্ছা সবচেয়ে মজার বিষয় হলো যে কৃষিগুচ্ছের মধ্যে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে তারা অর্গানিককে প্রায়োরিটি দেয়, কিন্তু অর্গানিকের প্রায়োরিটি দেয় তারা শেষের পার্টটুকুকে। তার মানে তারা পলিমার, এই যে তোমার হলো যে বিভিন্ন ধরনের আমরা বড় বড় যে বিক্রিয়াগুলো দেখতে পাই এই জায়গাগুলো তারা প্রভাবক, এই ধরনের মুখস্থ পার্টগুলোকে তারা প্রায়োরিটি দেয়। তার মানে তারা কাকে প্রায়োরিটি দেয়? মুখস্থ পার্ট, মুখস্থ পার্ট। অর্গানিককে প্রায়োরিটি দেয় কিন্তু তারা মুখস্থ পার্ট, তারপর হলো যে পলিমার, পলিমার মানে যত ধরনের মুখস্থ জিনিস আছে সব জিনিসগুলা তারা এক জায়গায় করে। এবং আরো কি কি করে জানো? পলিমারের পাশাপাশি তারা যেই জিনিসগুলা করে সেটা হলো যে তুমি দেখবা যে সক্রিয়তার ক্রম, এগুলো আবার তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো, এখানে আবার ওই সক্রিয়তার ক্রম প্রায় টাইমে আসতে দেখা যায়। সক্রিয়তার ক্রম, স্থিতিশীলতার ক্রম, মানে ক্রম রিলেটেড প্রশ্ন আসতে দেখা যায়। তার মানে মুখস্থ পাঠের বাইরে কিছু জিনিস দেয়, কিন্তু ম্যাক্সিমাম জিনিসে থাকে মুখস্থ টাইপের জিনিস। এরপর দেখো এখানে প্রশ্ন করছে পিক্রিক অ্যাসিডের গলনাঙ্ক কত? এই বলো পিক্রিক অ্যাসিডের গলনাঙ্ক
আচ্ছা, একজন বলছে ভাইয়া কত সাল পর্যন্ত করলে? 2000, তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করবা 2010 থেকে 2018 সাল, অ্যাটলিস্ট এই 18-19 সাল পর্যন্ত এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ফেলার। এটা শেষ হলে তোমরা 5 পর্যন্ত চলে যাবা। ঠিক আছে ভাইয়া? এই যে দেখো পিকনিক অ্যাসিডের গলনাঙ্ক, এখন পিকনিক অ্যাসিডের গলনাঙ্ক দেখো, এই মানগুলো কি কেউ মনে রাখতে পারে ভাইয়া? এগুলা কি খুব একটা মুখস্থ রাখার জিনিস? এগুলাই কোশ্চেন দিয়ে রাখে। ঠিক আছে, তো বাউয়ের কত ইয়ারে প্রশ্ন? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আবারও বলতেছে শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2010 থেকে 2018 সাল পর্যন্ত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস তো আমি করে প্রত্যেকটা সাবজেক্ট, এরপরে ম্যাথের অ্যানালাইসিসটা আরো চমক দেখবা। ম্যাথের হয়তো বা সবই ম্যাথ থাকে, কিন্তু কিছু জায়গা থেকে না বারবার শুধু ঘুরায়, কেন ঘুরায় আল্লাহ জানে। বায়োলজির ক্ষেত্রে হলো আরো মজার বিষয়, যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বায়োলজি রিলেটেড কার্যক্রম, তার মানে এরা বায়োলজিকে নিয়ে এত মজা পায়। ঠিক আছে, তো ওগুলো নিয়ে আরেকদিন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হয়তো ম্যাথ তারপরে বায়োলজি তোমরা যদি চাও সেই ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস আনবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আনবো। আর যদি তোমরা আরেকটু বেশি চাও, যাদের পড়াশোনা এগুলো শেষ হয়ে যাবে, তারা 2005 অব্দি যাবা, 2005 অব্দি যাবা। ঠিক আছে ভাইয়া? আশা করি এই জিনিসগুলো দেখো, এরপরে খেয়াল করে দেখো, এরপরে দেখো এই যে মজার বিষয় কি, তার মানে ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি শিখলাম? আমি একটু ফিজিক্সটা একটু সামারি করি। ফিজিক্সের ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা শিখলাম, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা শিখলাম এখানে তোমার কি আসবে না? ডিরেক্ট সূত্র, একক, মাত্রা, এই রিলেটেড প্রশ্ন দিবে না যদি বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন মেনটেন করে। তার মানে এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোকে তারা গুরুত্ব দিবে না। তাহলে এরপরে তারা কি দিবে না বলো তো ভাইয়া? এরপরে তারা কি দিবে না বলো তো ভাইয়া? আমাদের ডিরেক্ট সূত্র রিলেটেড ম্যাথ খুবই কম দেয়, তবে দেয় যেগুলো একটু বড় বড় সূত্র, তার মানে একটু বড় বড় সূত্র, একটু কনসেপচুয়াল যেগুলো আছে, এই ধরনের কোশ্চেনগুলোকে প্রায়োরিটি দেয়। সূত্র কিন্তু একটু কনসেপচুয়াল, বা তোমাকে কি করা হয় আরেকটা জায়গার সাথে একটু কানেক্ট করে দেওয়ার চেষ্টা করে, একটু কনসেপচুয়াল এই ধরনের ম্যাথ দেয়। আর একটা কি দেয় বলো তো ভাই? একটু কনসেপচুয়াল ম্যাথ দেয়। আর থার্ড নাম্বারে কি দেয়? থার্ড নাম্বারে যেটা দেয়, এখান থেকে যে প্রশ্নটা দেয় সেটা কি বলতো ভাইয়া? তুলনা করা, কি করা? তুলনা করা বা অনুপাত, এই রিলেটেড প্রশ্নগুলোকে তারা কি করে? গুরুত্ব দেয়। এটা কার ক্ষেত্রে? এটা ফিজিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে অ্যানালাইসিসে তাই দেখা যায়। এই জিনিসগুলোকে তারা কি করে বলতো ভাইয়া? ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতে বেশি পছন্দ করে। এখন তুমি ডিরেক্ট বললাম তো, ডিরেক্ট তুমি এই ধরনের যে আমার হলো যে তোমার হলো যে ধরো আমি যদি চক্রগতির ব্যাসার্ধ ডিরেক্ট এই সূত্রটা এত ডিগ্রি মান, এই ধরনের প্রশ্ন তারা তেমন একটা দেয় না ভাইয়া। তার মানে কি? তার মানে আমাদের কি করতে হবে? আমাদের অ্যাপ্লাই করার কিছু জায়গা রাখে, সেগুলো আমাদের শেখা লাগবে, আমাদের প্র্যাকটিস করা লাগবে, আমাদের একটু দেখতে হবে। এতদিন আমরা হয়তো কৃষিগুচ্ছের প্রশ্ন একসাথে দেখে আসছি, কিন্তু আমরা বাকৃবিকে হয়তো ওইভাবে হাইলাইট করি নাই। তখন এখন থেকে আমরা একটু চেষ্টা করবো, এবং আমাদের পেইড কোর্স এই জিনিসটা এখন প্রত্যেকটা টিচারকে বলে দেওয়া হবে যে বাকৃবির প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিতে। যেহেতু বাকৃবি প্রশ্ন করবে, যেহেতু তাদের প্রশ্নের প্যাটার্নটি একটু ভিন্ন ধারায় দেখা যাচ্ছে, সেই ভিন্ন ধারাকে একটু প্রায়োরিটি দেওয়া লাগবে। এই জিনিসটা এখন বলা হবে। ঠিক আছে? আচ্ছা, বায়োলজি অ্যানালাইসিস তো অবশ্যই, হ্যাঁ বায়োলজি অবশ্যই দিব, কারণ বায়োলজি অ্যানালাইসিসে শুধু চমক আর চমক। কারণ কি দেখো ভাইয়ার এত সময় কই পাবো, আর এত ইনফরমেশন বা মাথায় রাখবো কি করে? এই ইনফরমেশন গুলো আমি বললাম তো, আমরা ইনশাল্লাহ ক্লাসে যেগুলো বলবো, আর ক্লাসের বাইরে আমরা কিন্তু ফ্রি ক্লাসও নিবো, ওখানেও কিন্তু আমরা সাপোর্টটুকু অনেকটুকু দিব। এবং এই ছাড়াও এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু তুমি কোশ্চেন ব্যাংক থেকে পেলেই সুন্দর করে টুকে রাখবা। এগুলো কিন্তু বাকৃবিকে হাইলাইট করে, এতদিন হয়তো বা এইভাবে হাইলাইট করে পড়ো না, এগুলো দেখছো স্কিপ। আরে দুধ তুলি আমার মান রিলেটেড কোনো কোশ্চেনে মনে হয় পরীক্ষা আসবে না, কিন্তু ভাইয়া যেহেতু বাকৃবি ঘুরে ফিরে আবার আসছে, তাই এই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো ভাইয়া, এখানে দেখো এই যে সেম, দেখো এই যে দেখো দূরত্বের অনুপাত কত, এটা আসছে 17-18-তে। আবার দেখো এই প্রশ্নটা আসছে 8-9-তে। দেখো 8-9 প্রশ্ন কি করছে? কাইন্ড অফ রিপিট করছে। তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এই আগের প্রশ্নগুলো তারা এই সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করে। কিন্তু এই জন্য আমি বলছিলাম যে মানগুলা যেগুলো আছে, যে মানগুলা কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা দেখালাম, যে মুখস্থ জিনিসগুলা, ইনফরমেশনাল কোশ্চেনগুলা যেগুলো দেয়, এই কোশ্চেনগুলোকে তোমার টুকে রাখতে, যাতে তোমার কি হয় বলতো ভাইয়া? যাতে তোমার এই কার্যক্রমগুলাতে তুমি যাতে অ্যাটলিস্ট এরকম যখন রিপিট হবে, এই টাইপের প্রশ্নগুলো যাতে মিস না করো ভাইয়া। ঠিক আছে?
এরপরে দেখো ভাইয়া এই যে দেখো কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়। এখন আইসোটোপ থেকে আমরা সবসময় কি পড়ে আসছি বলো তো ভাইয়া? আইসোটোপ থেকে পড়ে আসছিলাম এতদিন, আমরা এতদিন পড়ে আসছিলাম। আরে ভাই আমরা তো পড়তাম যে আইসোটোপ থেকে আমরা আরো অনেক মজার বিষয় কি জানো, এখানের মধ্যে আমরা সবসময় ভর সংখ্যা তারপরে এই টাইপের জিনিসগুলোকে না বেশি পড়তাম, কিন্তু এই যেভাবে আমরা কখনো গুরুত্ব দেই না এই জিনিসগুলোকে, যেটা দেখা যায় যে এইখানে প্রশ্ন আসতেছে কেমিস্ট্রির ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করে, ওখান থেকে প্রশ্ন করবে। তোমরা অনেক সময় আমরা কি করি দেখবা যে এই সাল থেকে প্রশ্ন হয়েছে, ওই সালটা আমরা স্কিপ করি। এখানে সালগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসলো, একবার দুইবার দেখা গেছে সাল রিলেটেড কোশ্চেনও আসছে। তার মানে এই জিনিসগুলোকে একটু চোখ বুলানো লাগবে ভাইয়া, সালগুলো না দেখলো একটা চোখ বুলায় রাখা লাগবে যে কোনটা কত সালে কি হয়েছে প্রতিশোধে একবার চোখ বুলাই যাও ভাইয়া। আসবে না আমি জানি, কিন্তু তারপরে যদি একটা দুইটা প্রশ্ন আসে যাতে মিস না হয়, চোখ বুলাই গেলে একটা আইডিয়া নিয়ে দাগাতে পারবা। ঠিক আছে ভাইয়া, ওই আইডিয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওই আইডিয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো ভাইয়া তোমার হলো যে এইখানের মধ্যে যে এই যে ভৌত অবস্থা এক হলো, গঠন কাঠামো ভিন্ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা কিন্তু খুব একটা সচরাচর দেখি না। তোমাকে দেখো 17-18 সালে, খুব বেশি দেরি না ভাইয়া, যখন গুচ্ছ হয়েছিল তার আগের বছর এই প্রশ্নগুলো হয়েছে। তারা যখন প্রশ্ন করছে পরীক্ষা দিয়েছিল, তারা কিভাবে দিয়েছিল, তারা ওই আগের প্রশ্ন অ্যানালাইসিস করতে বলে কিন্তু তারা এই টাইপের প্রশ্নের মুখোমুখি হয়েছিল। তার জন্য তোমাদেরকে এইভাবে প্রস্তুতিটা রাখা লাগবে ভাইয়া, ব্যাকআপ হিসাবে। ঠিক আছে ভাইয়া, ব্যাকআপ হিসাবে রাখা লাগবে। তারপরে দেখো ভাইয়া, এরপরে দেখো ভাইয়া বালি ও লবণের একত্রে সমাবেশকে কি বলা হয়? আচ্ছা এই ধরনের প্রশ্ন কি আমি আমার লাইফে ঠিকভাবে আসলে এইভাবে চিন্তা করে পড়ি নাই, কিন্তু ধরো এই টাইপের প্রশ্নগুলো আসতো তখন আমি কি পড়তাম না? তার মানে তোমাদেরকে এখন পড়া লাগবে, এইভাবে চিন্তা করা লাগবে, ওইভাবে এখন বললাম তো ওইভাবে দিক নির্দেশনা। আমি কয়েকদিন ধরে এই জিনিসটা খেয়াল করছিলাম, রিসেন্ট এই ঘটনাটা, তারপরে এখন আজকে এসে তোমাদের জন্য মনে হলো যে না এটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার, ভিডিওটা বানানো দরকার, আসলে কোশ্চেন প্যাটার্নটা আসলে কিরকম হতে পারে, তো এই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে, আচ্ছা যারা বলতেছো যে বইয়ে পাচ্ছি না, এই জায়গা নাই ওই জায়গা নাই, ইনশাল্লাহ যদি সম্ভব হয় 2010 সালের থেকে কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি 10 সালের মধ্যে না পাই তাহলে ইনশাল্লাহ যতটুকু পাবো ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, ওকে। এরপরে হ্যাঁ এই যে দেখো ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তরঙ্গ দৈর্ঘ্য বড়, কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক বেশি, এবং তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পর্যন্ত আমরা মুখস্থ রাখবো। আমি দেখছি কিছু কিছু প্রশ্নে তরঙ্গ দৈর্ঘ্যের মান আসছে, যে ধরো এটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, ওইটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, এইটার কত, ওইটার কত, এই মানগুলো কিন্তু তোমাকে কি করা লাগবে ভাইয়া? মুখস্থ রাখা লাগবে। এই জিনিসগুলোকে কিন্তু কি করা যাবে না? খেলাফেলা করা যাবে না। এই জিনিসগুলো থেকে যদি একটা প্রশ্ন হয় তোমাকে 10 ভাবে তোমাকে এটা কি করতে হবে বলো তো ভাইয়া? এটা রেখে দেওয়া লাগবে। কারণ আমি বারবার বলতেছি যেহেতু তারা মুখস্থ টাইপগুলোকে বেশি গুরুত্ব দেয়, তার মানে তোমাকে মুখস্থ টাইপগুলোকে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, কিচ্ছু করার নাই, এটাই করা লাগবে ভাইয়া। এখন তুমি যদি ভাবো যে না ভাইয়া কেএসপি থেকে একটা ম্যাথ দিবে, তারপরে কেআইপি থেকে একটা ম্যাথ দিবে ভাইয়া, আমাকে প্রশ্ন করবে যে আমরা সবসময় কি করছি বলতো ভাইয়া? কেএসপির ম্যাথের ক্ষেত্রে কি করছিলাম বলতো ভাইয়া? ঘনমাত্রা 3 গুণ হলে তখন কি s × 3s হোল কিউব, তার মানে কি আমরা পড়ছিলাম না 27s⁴। আজকে কেমিস্ট্রি টিচার হয়ে গেল 27s⁴। তো এই ধরনের ম্যাথগুলো আমরা ভেবে থাকি, কিন্তু না ভাইয়া এই ধরনের ম্যাথ নিয়ে আশায় থাকলে হবে না। আমাদেরকে এই ধরনের ম্যাথও যেমন শিখা লাগবে, তেমনি এই জিনিসগুলো আমাদেরকে পড়া লাগবে। বুঝতে পারছো ভাইয়া? এই জিনিসগুলো আমাদেরকে পড়া লাগবে। তাই এই ওকে। এরপরে দেখো ভাইয়া হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো জাস্ট আমি আজকে কি করলাম, আমি আজকে জাস্ট তোমাকে অ্যানালাইসিসের জাস্ট জিনিসটা বুঝালাম। এখন আমি তোমাকে যেভাবে অ্যানালাইসিস করে বুঝিয়েছি তুমি ঠিক তেমনি অ্যানালাইসিসটা দেখলেই বুঝতে পারবা। এখন এগুলো এমন না যে, আবারও বলতেছি, এগুলো এমন না যে 2012, 10, 11 কোশ্চেন, এগুলো এমন না যে 2005, 6 এর কোশ্চেন, এমন না কোশ্চেন, কিন্তু এগুলো কিন্তু রিসেন্ট আসা প্রশ্ন ভাইয়া। তার মানে তোমাকে কিন্তু এটা ভাবলে হবে না যে ভাইয়া এগুলো অনেক আগের প্রশ্ন, এগুলো না পড়লেও চলবে না ভাইয়া। এগুলো লাস্ট বছর দেখো যেবার বাউ কি হয়েছে কৃষিগুচ্ছে এখনো আসে নাই, সেই লাস্ট বছর কৃষিগুচ্ছের বাইরে যেই বছর ছিল বাউ সেই বছরের প্রশ্ন কিন্তু এগুলা ভাইয়া। তার মানে বুঝতে পারতেছো কোশ্চেনগুলো কোন টাইপের হয়, কি ক্যাটাগরির হয়, কোন জায়গা থেকে করে, এইটা কিন্তু ভাইয়া মনোযোগ দিতে হবে। তুমি যদি এটা ভাবো যে ভাই এবার আর আসবে না এগুলা তো অনেক আগের প্রশ্ন, অনেক আগের না ভাইয়া, এগুলা রিসেন্ট আসা প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া এরপরে এগুলো তো বললামই, এগুলো কম বেশি। তার মানে সংকেতগুলোর নাম ভাইয়া, সংকেতগুলো মাস্ট পড়বা ভাইয়া, নাম সহ মাস্ট ভাইয়া। এটা যদি কেউ মিস করে 1 মার্ক হয়তো বা মিস হয়ে যাবে ভাইয়া। 1 মার্ক কি এরা কি করে? একই টাইপের প্রশ্ন দুইবার করে। যেমন ধরো এখানে হোয়াইট বিট্রোল করছে, আবার এই সালে আবার দেখলাম আরেকটা প্রশ্ন করছে, তার মানে 1 মার্ক 2 মার্কের প্রশ্ন চলে আসে। তার মানে এই সংকেতগুলো ভাইয়া মিস দেওয়া যাবে না। এখন অর্গানিক থেকে কি সংকেত আসে না? অর্গানিক থেকে আবার এই টাইপের সংকেত দেয় না, কিন্তু এই টাইপের সংকেত আবার দেয় ইনঅর্গানিক, মানে অর্গানিকের বাইরে থেকে। তার
তার মানে কি অর্গানিকের বাইরে যে সংকেতগুলো আছে এগুলাকে বেশি গুরুত্ব দিতে হবে, বুঝতে পারছো ভাইয়া? এখন আর ওই ধারায় থাকলে চিন্তা করলে হবে না এটার জারণ মান কত, ওইটার মান কত, এই ধারা না। এখানে মধ্যে তোমাকে বোঝা লাগবে যে এটার মুখস্থ মানটা কত, এইভাবে চিন্তা করা লাগবে, ওগুলো পড়তে হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, শর্ট সিলেবাসকে বেশি প্রায়োরিটি দিবা এখন। 2বার রিভিশন হবে না, তবে ইনশাল্লাহ ঈদের আগে বই একবার শেষ করানো হবে, তারপরে আমরা এক্সামের মাধ্যমে রিভিশন দেওয়া হবে ইনশাল্লাহ, বা ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এরপর দেখো ভাইয়া, এই জিনিসগুলো বলে রাখলাম, তার মানে সবকিছু মোটামুটি তোমাকে একটা আইডিয়া দিলাম, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো আমি ইনশাল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি এইখান থেকে আরেকটা জিনিস সবসময় মনে রাখবা যে ভাইয়া গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন জানি না তাদের এত ইম্পর্টেন্ট এই জিনিসটা, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ভাইয়া একদম ভালো মতো ভাইয়া, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যত তথ্য আছে সব এক জায়গায় করে ফেলবা, যত তথ্য আছে সব এক জায়গায়। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া নাও আসতে পারে, না আসুক, কিন্তু ভাইয়া যদি আসে তখন তুমি কি করবা? আমার কথা কি বুঝতে পারছো? যেহেতু কোশ্চেন এরকম বারবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে আসে, তার মানে তোমার বেলা আসার সম্ভাবনা বেশি ভাইয়া, এটা তোমাকে মানতে হবে। তার মানে ওইভাবে তোমাকে পড়া লাগবে। ঠিক আছে ভাইয়া, এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো তোমাকে ওইভাবেই পড়া লাগবে, ওইভাবে প্রায়োরিটি দেওয়া লাগবে, ওইভাবে তোমাকে গুরুত্ব দেওয়া লাগবে, ওইভাবে তোমাকে চিন্তা করা লাগবে। একটু আমাকে বলো এইরকম অ্যানালাইসিস তোমরা ম্যাথ বায়োলজিতে চাও কিনা? তাহলে আমরা ইনশাল্লাহ, আমি তাহলে এটা নিয়ে আজকে রাত থেকে কাজ করে যত দ্রুত সম্ভব এরকম একটা অ্যানালাইসিস দিব, যাতে তোমরা রিভিশনটা মানে তোমরা আসলে পড়াটাকে ওইভাবে গুছাতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারে। আমি চাই যদি সবচেয়ে বেশি রেসপন্স হয় আমি আজকে রাত থেকে এটা নিয়ে কাজ করব। ম্যাথ মোটামুটি আমার গুছানো আছে ইনশাল্লাহ, ম্যাথটা একটু ফাইনাল একটা গুছানো লাগবে, আর বায়োলজিটা একটু ভালো মতো গুছানো লাগবে। যদি এই ধরনের, কারণ ম্যাক্সিমাম টাইমে এই টাইপের প্রশ্নগুলো আমরা যেগুলো বাদ দেই সেগুলোই কিন্তু এখন যদি বাউ দিয়ে দেয় তাহলে তো আমাদের ক্ষেত্রে অনেকটা বিপদ হয়ে যাবে ভাইয়া। তাহলে আমরা কি করব? আমরা ভাববো যে আল্লাহ আমাদের পড়ার বাইরে থেকে আসছে, কিন্তু ভাইয়া সেটা যাতে না হয় তার জন্য আমরা কিন্তু এইভাবে পড়তে হবে, আমাদেরকে ওই জায়গাগুলো গুরুত্ব দিতে হবে, ওইভাবে করতে হবে। ঠিক আছে, তো ভাইয়া আজকে ফিজিক্সটা মোটামুটি একদম ভালো মতো বলে দিচ্ছি, যে এই জায়গাগুলোতে এখন থেকে আর ওই ধারায় চললে হবে না, আরে দূর সূত্রগুলো মুখস্থ করলাম তাইলে হয়ে গেছে, ওই চিন্তা করলে হবে না ভাইয়া, সূত্র অ্যাপ্লাইও শিখতে হবে, কারণ অ্যাপ্লাই জাতীয় জিনিসগুলাই প্রশ্ন তারা বেশি পছন্দ করে। যদি তোমাদের ইনশাল্লাহ যেহেতু রেসপন্স যদি তোমাদের ভালো হয় ইনশাল্লাহ বললাম তো আমি কাজ শুরু করে দিব আলহামদুলিল্লাহ। এই যে কোশ্চেন ব্যাংক তোমরা হয়তো বা, হ্যাঁ অনেকে এই কোশ্চেন ব্যাংকটার কথা জিজ্ঞাসা করতেছো, অনেক বাজারে অনেক কোশ্চেন ব্যাংক আছে যেগুলোতে আগের সালে প্রশ্ন পাওয়া যায় ভাইয়া, অনেক আগের সালে প্রশ্ন পাওয়া যায়, তাই ভয় পাওয়ার কিচ্ছু না। ইনশাল্লাহ বললাম তো যদি না হয় আমরা ম্যানেজ করে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যানালাইসিসের গুরুত্ব অনেক বেশি ভাইয়া, প্রত্যেকটা টপিক নিয়ে অ্যানালাইসিস দরকার হয়ে দিব, তাও তোমাদেরকে এবার চান্স পাওয়া লাগবে ভাইয়া। প্রত্যেকটা টপিক, কোন টপিকে কিভাবে পড়বা, কিভাবে অ্যানালাইসিস করে কিভাবে ভালো করবা, এই জিনিসগুলো তোমাকে দিব ভাইয়া। অ্যানালাইসিসের দরকার সিরিজ নিয়ে আসবো, যেমন ইংরেজির সিরিজ আনছি, যে ইংরেজির সিরিজ আনতেছি, তেমনি অর্গানিকের তোমরা হয়তো জানো যে অর্গানিকের সিরিজ আনতেছি, ক্যালকুলাসের পার্টটা আমি শেষ করাই দিচ্ছি, এরকম আমরা ইনশাল্লাহ দরকার অ্যানালাইসিসের সিরিজ আনবো, তাও তোমাকে ভালো করতে হবে ভাইয়া। ওকে, আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত, আমি আর বেশি সময় নিব না। তবে তোমাদের এই ছাড়া একটু আমাকে একটু কমেন্ট করে জানাবা, যারা যে কয়জন আছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই ছাড়া তোমরা আর কি টাইপের তোমরা আর আমাদের থেকে কি চাও বলো তো। আমরা কিন্তু তোমাদের জন্য সবকিছু করার চেষ্টা করতেছি। তোমরা যারা আমাদের টেলিগ্রামে এখনো যুক্ত হওনি, টেলিগ্রামে শুধু যুক্ত হয়ে থাকবে ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, তোমার টেলিগ্রামে, আমাদের টেলিগ্রামের সাথে তোমার পুরো কৃষি প্রস্তুতি হয়ে যাবে, তোমার পুরো কৃষি প্রস্তুতি, তাও আবার নর্মাল কৃষি প্রস্তুতি না ভাইয়া, তোমাকে একদম ভালো মতো, যেমন আজকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব, যেহেতু আমাদের হয়তোবা তোমরা জানো যে আমাদের টেলিগ্রামে বেশি দিন হয় নাই 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই 10K সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটা বিশাল একটা অ্যানাউন্সমেন্ট দিব। তাই যারা এখনো যুক্ত হওনি টেলিগ্রামের সাথে পুরো কৃষি প্রস্তুতি করে দিব ভাইয়া, একদম আল্লাহর ওয়াস্তে সব কিছু কমপ্লিট করাই দিব, মানে যা যা দরকার সব কিছু টেলিগ্রামে তোমার কমপ্লিট করানো হবে, তোমার কৃষি প্রস্তুতি হবে পুরোটা টেলিগ্রাম ইনশাল্লাহ। ক্যালকুলেশন পার্টটা টেলিগ্রামে যাও, টেলিগ্রামে আসে, আর না হলে এই মেসনের পেজে একটু ঘাটলেই তুমি সব পেয়ে যাবা ভাইয়া।
আমি ক্যালকুলাসে এমনও হয়েছে অন্তরীকরণে তোমরা হয়তো বা জানো যে প্রথম দিন 15টা, তারপর দিন মনে হয় 17টা ম্যাথ করাইছে। বিশ্বাস করো ভাইয়া, আরো মনে হয় আর মনে হয় 8টার মতো করাবো। মোট 40টা ম্যাথ থেকে তোমার অন্তরীকরণ শেষ ভাইয়া। এই 40টা ম্যাথ থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন হবে। তার মানে যারা যদি না পড়ো, না করো ক্লাসগুলো, তাহলে তো তোমরা পারবা না ভাইয়া। তার জন্য এই ক্লাসগুলো করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে ভাইয়া। তো এই যে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো কিন্তু ভালো মতো যদি তুমি পড়ো, তাহলে দেখবে এখান থেকে প্রশ্ন চলে আসবে। এই হলো কথা। ইনশাল্লাহ টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাবা। যারা টেলিগ্রামে নাই বাকি ফ্রেন্ডদেরকে একটু দিয়ে দিবা, যাতে বাকিরাও যুক্ত হতে পারে, তাদেরকে সাহায্য করবা। তো ইনশাল্লাহ তাসিন বলছে ভাইয়া টেলিগ্রামে হ্যান্ডনোট গুলো অনেক হেল্পফুল, এটা কন্টিনিউ করেন প্লিজ। আর লাইভ কোশ্চেনে সলভে একটু মিস্টেক্স থাকে, এটা একটু কাইন্ডলি দেখবেন ইনশাল্লাহ। আমাদের সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড সাদি কোনো সমস্যা নেই, এটার জন্য আলাদা কেয়ার জন্য আলাদা গ্রুপ তৈরি হচ্ছে, শুধু একটু সময় দাও। কারণ এগুলো আসলে প্রথম দিন থেকে হয় না, এগুলো হয় কি একদম শেষ সময়টাতে। কি হয় যখন তোমরা বেশি তোমরা টেনশনে পড়ে যাও, ডিপ্রেস থাকো, সেই টাইমে এগুলো হয়। চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস দিব ইনশাআল্লাহ, যদি এরকম রেসপন্স ভালো থাকলে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ সবকিছু দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, বেশি কথা বলবো না। তোমাদের যদি দুই একটা আমাদের জন্য ফি দিয়েন, ফুল কোর্সে যে গাইডলাইন হয়, এই যে আজকে তোমাদের হয়তো বা ফুল কোর্সে আমাদের গাইডলাইন হয়েছিল, তোমরা যারা আমাদের ফুল কোর্সে ছিল তারা জানে আজকে গাইডলাইনের সাথে সাথে আমরা নৈতিকতা পাঠ্যটুকু আমরা একটু প্রায়োরিটি দিচ্ছি, যেহেতু আমাদের রমজান মাস চলে, ইসলামিক এবং নৈতিকতার পাঠ্যটুকু আমরা গুরুত্ব দিচ্ছি। তো যারা এই যে গাইডলাইন গুলো, এটা নিচে আমাদের মেজবা ভাইয়া কৃষি কোর্সে যে দ্বিতীয় স্থান অর্জন করছিল 20-21 সেশনে, অনেক অভিজ্ঞ একজন ভাইয়া, যিনি ইসলামিক সম্বন্ধে অনেক ভালো ওদেরকে আইডিয়া দিচ্ছে, এবং পাশাপাশি এই যে কিভাবে পড়বে, কি কি করবে, কোন জিনিসগুলো, এবং সামনের দিনে কি কি করবে, সেই প্ল্যানিং গুলো কথা বলে একটু আগে তাকে বিদায় দিলাম। তারপরে আমি কিন্তু ক্লাসে ঢুকলাম। হবে ইনশাল্লাহ হবে। কারো যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, না হলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা দ্রুত শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন করার থাকে তাহলে বলো। টেলিগ্রাম লিঙ্ক প্লিজ, অনেকে টেলিগ্রামের লিঙ্কটা চাচ্ছ, আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভাইয়া। টেলিগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু জাস্ট যারা টেলিগ্রামে যুক্ত নাই ওরা একটু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক যারা চাচ্ছ, দেখো টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ওইটাতে জাস্ট সবাই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে, ঠিক আছে? হ্যাঁ, তো আশা করি যে তোমাদের যদি, আর ভাই আপনার জিপিএ মার্ক কত ছিল প্লিজ বলিয়েন। আমার মেবি 41 বা 42 এরকম মার্ক ছিল, ঠিক আছে ভাইয়া? জিপিএ মার্ক নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ আমি তো অনেক দিন ধরে স্যারদের সাথে কথা বলছি, অনেক বিষয় নিয়ে কথা বলছি। তো এই জিনিসটা নিয়ে কিছুটা ঝামেলা, কিছুটা এই কারণে হয়তোবা তোমরা হয়তোবা জানো যে এখন এই জিনিসটা সমাধান হচ্ছে না, এটা একটা বিশাল কিছু ঝামেলার কারণে এটা সমাধান হওয়াটা একটু কঠিন হয়ে গেছে। তারপরে স্যাররা হয়তোবা সর্বোচ্চ বলছে আমাকে চেষ্টা করতেছে, তো স্যাররা ইনশাল্লাহ চেষ্টা করুক। তো তোমরা এটা নিয়ে কোনো মাথা ঘামাবে না, তোমাদের পড়ার কাজ এখন শুধু পড়ো, ঠিক আছে ভাইয়া? যদি এইটা ইনশাল্লাহ, এই যে আজকে স্মারকলিপি দিছে, যদি পজিটিভ কিছু হয় তাহলে ইনশাল্লাহ পজিটিভ। যদি কারো এই ছাড়া কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত করো ভাইয়া। যে গাইডলাইন অনেক হেল্পফুল হয় ভাইয়া, অনেক ভালো করে বুঝায়। হ্যাঁ, কারণ ও আজ 4 বছর ধরে আমাদের সব শিক্ষার্থীদেরকে গাইড করে যাচ্ছে এক এক বছর পর পর। তার মানে ও তো অবশ্যই তোমাদেরকে ভালো করেই শিখাবে, তোমাদেরকে ভালো করেই বলবে ইনশাল্লাহ। আচ্ছা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কিভাবে? একজন একটা ভালো প্রশ্ন করছে। প্রথমে একটা চ্যাপ্টার নিবা, চ্যাপ্টার নিয়ে তুমি দেখবে টাইপ আকারে ভাগ করবা যে কোন টাইপগুলো থেকে কোশ্চেন বেশি হয়। তার মানে যেই টাইপগুলো থেকে বেশি প্রশ্ন হয় ওগুলো হলো ইম্পর্টেন্ট টপিক, যেটা আমরা আমাদের পেইড কোর্সে বলে দিই। যারা আমাদের পেইড কোর্সে স্টুডেন্ট আছে একটু কমেন্ট করবা তো। আমরা কিন্তু ম্যাথ ক্লাসের শেষে আমি কিন্তু সবগুলো চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এটা বলে দিই, কারণ আমি তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ক্লাসে ঢুকি। তার মানে তখন আমি জানি যে কোন টপিকগুলো থেকে ম্যাক্সিমাম পরীক্ষা প্রশ্ন হয়, ঠিক আছে ভাইয়া? এই যে যারা আমাদের পেইড বেস আছে ওরা ভালো করে জানে যে আমরা কিভাবে আসলে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেই, আর ওগুলাই তারা ফলো করে, এবং ওগুলো থেকে ম্যাক্সিমাম টাইম আলহামদুলিল্লাহ আমাদের পেইড বেস থেকে শিক্ষার্থীরা মানে কোন সাবজেক্ট নিয়ে আলহামদুলিল্লাহ মানে এই যে অ্যানালাইসিস করে আসলে কমন আসে না, খুবই কম। সেটা 2000 তোমার হলো যে 22-23 সেশনে এটা বেশি হয়েছে, এছাড়া খুব একটা বেশি হয় নাই।
ওকে, ওকে, এই হলো কথা আজকে। তাহলে আমরা এই পর্যন্ত থাকবো। তাহলে আর যদি আর কার কোনো প্রশ্ন না থাকে আমি 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব। আর যদি 2 মিনিটের মধ্যে কার কোনো প্রশ্ন থাকে তাহলে করো, তাহলে আমরা শেষ করে দিব না হলে। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আরো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস নিয়ে আসবো। শুধু তোমাদের শুধু একটা মানে আমার শুধু একটাই কথা থাকবে যে এই জিনিসগুলো ভালো মতো ফলো করতে হবে। শুধু দেখলা তারপরে আজকে কি আর কিছু করলা না এরকম করলে হবে না, এই জিনিসগুলো ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। নেক্সট ইনশাল্লাহ অ্যানালাইসিসে যদি তোমাদের রেসপন্স ভালো থাকে দেখা হচ্ছে।